সব সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণী লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলে যাওয়া যাবে না বলছেন সমন্বয়করা। ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। সমবায় সংগঠনের হাজার কোটির সম্পত্তিতে রাজত্ব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। কুষ্টিয়ার বালু সম্রাট আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই মাহবুল দখলবাজিতে আত্মসাৎ হাজার কোটি টাকা ত্রাসের রাজত্ব। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 7 দিনে হাসপাতালে ভর্তি ২৫০০ রোগী, 12 জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের ইসলামাবাদে পিটিআই এর সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়নের আগে দমে না যাওয়ার অঙ্গীকার করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 150 সমন্বয়ক ও ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সভায় যোগ দেয় সারা দেশ থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়া 1.5 শতাধিক শিক্ষার্থী। তবে এই সভায় ছিলেন না পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সভায় শিক্ষার্থীরাও বক্তব্য দেওয়ার সুযোগ পান। নতুন বাংলাদেশের চেহারা কেমন হবে তা জানতে চান তারা। মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। যে রক্ত ঝরেছে সেটা ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রায় 20 মিনিট কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনের শহীদদের কথা স্মরণ করতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তার। ছাত্র জনতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মতবিনিময় সভা নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, ছাত্রদের প্রশ্নের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে জানান মাহফুজ আলম। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন হবে সে বিষয়ে উপদেষ্টার মতামত তুলে ধরেন বিশেষ সহকারী। স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। দেশে কোনো ধরনের মব জাস্টিস এই সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্টরা চাইবে গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার, কিন্তু তা করতে দেওয়া হবে না। এসব চিত্র আরও ছড়িয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম।
আর হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেখতে চান পরিবর্তন। আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সহকর্মীদের তথ্য ছবিতে আপন ওপর রিপোর্ট। দেশব্যাপী সফর শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার 13 সদস্যের দল নিয়ে মুন্সিগঞ্জ যায় সমন্বয়ক সার্জিস আলম। মতবিনিময় করেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে মতবিনিময় সভা করেন ছাত্র জনতার সঙ্গে। বলেন, সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আস্থার প্রতিদান দেয়ার। সার্জিস বলেন, ফ্যাসিস্টরা চাইবে নির্মম নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। একই সঙ্গে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। এদিন দুপুরে চট্টগ্রাম সফরে যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আরেকটি দল। বিকেলে মতবিনিময় সভা করেন লালদিঘি মাঠে। বলেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চান তারা। আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান হাসনাত। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত। বলেন, এতদিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি। আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার উপহার দেয়া নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 55 সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। দেশকে সমৃদ্ধ করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান নবগঠিত কমিটির সদস্যরা। এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গঠন করা হয়েছে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন। কমিটি ঘোষণার শুরুতেই কথা বলেন আন্দোলনে শহীদদের স্বজনরা। বিচার চাই, যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। আমাদের মাথা চিকিৎসা ছিল না, তখন আমার ভাই আমার যেভাবে মারছে, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আমার ভাই রক্ত ঝরে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্মিত নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন নতুন কমিটি। 8 আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। যে স্বপ্ন নিয়ে নতুন করে স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, তা পূরণে সবাই মিলে কাজ করতে হবে, এমন প্রত্যয় ছিল সবার কণ্ঠে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সমবায়ী সংগঠনের 1,500 কোটির সম্পত্তিতে পূর্ণ আধিপত্য বিস্তার করে রাজত্ব সাজিয়ে বসেছিলেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তার বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। তারা লুটে নিয়েছেন এই সংগঠনের বিপুল পরিমাণ টাকা। সংগঠনটির মালিকানাধীন রিসোর্টে মদের অবৈধ বার বসিয়ে বছরের পর বছর মেতেছিলেন রঙ্গলীলায়। এম এ আজিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আরও তথ্য। স্বৈরাচারী হাসিনার মতোই ব্যক্তিবন্দনায় তৃপ্তি খুঁজতেন তার সেনাপতি থেকে সেপাইরা।
সেই পরিতৃপ্তির অদম্য বাসনায় নিজের মুরাল বানান দর্জি থেকে বিলিয়নিয়ার বনে যাওয়া আগস্টিন পিউরিফিকেশন। আর নিজের বিশ্বস্ত সিপাহীর খায়েশ মেটাতে সেই মুরাল উদ্বোধন করেন স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্ষমতার জোরে আগস্টিনকে বানিয়ে দেন কালভের সভাপতি। কালভের মূল লক্ষ্য সদস্যদের সঞ্চয় থেকে তহবিল সংগ্রহ, ঋণ দেয়া আর সুদাসলে সেই অর্থ আদায়ের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে ওঠা। এ লক্ষ্যের দিকে সামান্য নজরও ছিল না আসাদুজ্জামান কামাল আগস্টিন চক্রের, বরং তাদের আগ্রহের কেন্দ্র ছিল গাজীপুরের কালীগঞ্জের কালভের রিসোর্টে মদের বার স্থাপন করা। আর সেই কাজ সম্পন্ন করে তারা শুরু করেন মদ বেচা কেনার রমরমা ব্যবসা। ইতিহারে প্রথম ছিল আমরা যদি আমাদের প্যানেল ক্ষমতায় যায়, আমরা প্রথমেই কালভে রিসোর্ট সেন্টার থেকে বার বন্ধ করে দেব। কিন্তু দুর্ভাগ্য, কাল রিসোর্ট সেন্টারে আমরা নির্বাচিত হওয়ার পরে বারই সবার আগে চালু করলাম। পরিচালনা ব্যয়ের নামে হাজার বা লাখ নয়, কোটি টাকা নিজের হাতে নিয়ে নেন কামাল আগস্টিন চক্র। অস্বাভাবিক চড়া মূল্যেই শুধু নয়, নির্ধারিত এক ব্যক্তির কাছ থেকেই জমি কেনার নামে কোটি কোটি টাকা লোপাট শুরু করে তারা। এসব কর্মকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে পরিচালনা বোর্ডকে সম্মতি দিতে বাধ্য করে আগস্টিন। কিছু পাওয়ার প্র্যাকটিস বা আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেবের সেই আওয়ামী লীগ করা বা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পাওয়ারটা অথবা আওয়ামী রাজনীতির পাওয়ারগুলা, এটা আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক স্পষ্ট কথা বলতে অনেক সময় আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতো। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের দায় আর জবাবদিহিতা থেকে বাঁচতে কমিটির অধিকাংশ সদস্য গত 29 জুলাই পদত্যাগ করে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। তাতে থেমে যায়নি আগস্টিন চক্র। সমবায় বিধিমালা অমান্য করে আয়োজন করে ব্যবস্থাপনা কমিটির 8ম জরুরি সভার। মাত্র 5 জনের এই কোরামহীন সভায় কোঅপ্ট করা হয় 7 জনকে, জানিয়ে প্রশ্ন তোলে খোদ সমবায় অধিদপ্তরও। স্বৈরাচার সরকারের পতনের পর গত 13 আগস্ট ভেঙে দেয়া হয় আসাদুজ্জামান কামালের ছত্রছায়ায় গড়া কমিটি। নিয়োগ দেয়া হয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি। কামাল পালালেও অদৃশ্য শক্তির প্রভাবে এখনও কালভ নামের এই সংগঠনে অশুভ ছায়া বিস্তার করে রেখেছে আগস্টিন পিউরিফিকেশন। কালভের সদস্যদের এখন একটাই দাবি, এই আগস্টিনকে আইনের আওতায় এনে নিশ্চিত করা হোক কালভকে পিউরিফিকেশনের পদক্ষেপ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে চলবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা ছাড়া কেউ অন্য কোনো চিন্তা করে থাকলে তা হতে দেয়া হবে না বলে দাবি গণতন্ত্র মঞ্চের নেতাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ডিআরইউতে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। সার্বভৌমত্ব সংরক্ষণে জনগণের যে ঐক্য, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আলোচনায় অংশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান বক্তারা। আর স্বৈরাচারের দোষর উল্লেখ করে জাতীয় পার্টির সমালোচনাও করেন বক্তারা। স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হবে না। দেশের মানুষের নতুন অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ভারতের মোদী সরকার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন।
অন্তর্বর্তী সরকারের 1 মাসের সংস্কারে এখনো তেমন অগ্রগতি দেখছে না নাগরিক ঐক্য। তবে যে কোনো সংস্কারে জাতীয় ঐক্যমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি। কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই 1 মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না যান তাহলে কোনো জিনিস সফল হবে না। রাজনৈতিক দলগুলো নিজেদের কথা বললেও জাতির প্রয়োজনে ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে, বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে, আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকবো। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পেতে চায় দাবি করে বলেন ৩৫ বছরের নিচে ৬৫% তরুণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, ভবিষ্যতে দেশের রাজনীতিতে তাদের স্থান সীমিত হয়ে যাবে। খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। সম্ভাবনার দ্বার খুলতে জনগণের সরকার প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই একমাত্র জনকল্যাণের জন্য কাজ করে। তাই ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন। প্রতিবেশী দেশের ফাঁদে পড়ে কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। সকল ষড়যন্ত্রের বিষ ধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। দেখছেন সংবাদ সকাল। বাজারে বাড়ছে ইলিশের দাম। প্রতি কেজি ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ। আরো জানাতে রাজবাড়ীর মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন, রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে ইলিশ মাছের যে দামটি রয়েছে সেটা কিন্তু রপ্তানির সাথে বা চাহিদার সাথে উঠানামা করে। তো আমি যদি আজকে রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে যে সবচেয়ে বড় ইলিশ মাছের বাজারটি রয়েছে সেই বাজারের কথাটা বলি, সে বাজারে সর্বনিম্ন ৬ থেকে ৭০০ টাকা গেছে, আর সর্বোচ্চ গেছে কিন্তু ২৫০০ টাকা কেজি দরে বিক্রি করেছে ইলিশ মাছগুলি। আমি একটু বলতে চাচ্ছি যে এই রাজবাড়ী জেলার যে ইলিশ মাছগুলি রয়েছে সেই ইলিশ মাছটি পদ্মা ও যমুনা নদীর ইলিশ মাছই বেশি আসে বাজারে, আর এই ইলিশ মাছের চাহিদাটাও বেশি থাকে। তবে বাজারে যে ইলিশ মাছের আজকের আড়তে যে দামটি গেছে সেই দামটি যে মানে যে জাটকা যে ইলিশ মাছটি রয়েছে সেই ইলিশ মাছটি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাশাপাশি ১ কেজির উপরে যে ইলিশ মাছটি রয়েছে সেটা ২৩০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে বিক্রেতারা এবং ক্রেতারা জানিয়েছেন। ক্রেতারা কিন্তু একটি কথা বলছেন যে রাজবাড়ী জেলার যে পদ্মা নদীর পারে যে ইলিশ মাছটি রয়েছে সেই ইলিশ মাছের যে চাহিদাটা দেশে বেশি, আর বেশি থাকার কারণে এখানে প্রতিনিয়তই কিন্তু মাছের দামটা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন। তারা জানিয়েছেন আরেকটি কথা যে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা শুনতে পাচ্ছেন যে ইলিশ মাছের দামটা কমিয়ে এসেছে, কিন্তু বাজারে কিন্তু সেই চিত্রটি তারা দেখতে পাচ্ছে না। বাজারে কিন্তু মাছের দামটা অধিক দেখতে পাচ্ছে। আর আরেকটি কথা যদি বলি, আমি বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, সেই ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এখানে কিন্তু আরো ২ থেকে ৩ প্রকার ইলিশ আছে। এখানে বরিশালের বা পটুয়াখালীর কিছু ইলিশ মাছ আসছে,
আছে সেই ইলিশ মাছটি যে 1 কেজির নিচে যে ইলিশ মাছটি আছে সেটি কিন্তু 800 থেকে 1000 টাকা দরে কেজির দরে বিক্রি হচ্ছে, বা 1 কেজির উপরে যে ইলিশ মাছটি আছে সেটি কিন্তু 1600 থেকে 1700 বা 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার চাঁদপুরের যে ইলিশ মাছটি রয়েছে সেটি কিন্তু আরো কম আছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তবে চাহিদার যে মাছটি পদ্মা নদীর ইলিশ মাছ, সেই মাছটি কিন্তু অনেক দাম বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। আর এ ব্যাপারে ক্রেতারা কিন্তু বলছেন যে তারা বিভিন্ন মাধ্যমে কিন্তু শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন 4 থেকে 500 টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে, বা বাস্তবে কিন্তু সেই চিত্রটি তারা দেখতে পাচ্ছে না। বাস্তবে ইলিশ মাছের দাম কিন্তু তারা অনেক দেখতে পাচ্ছেন। আর এখানে ব্যবসায়ী ক্রেতারা জিনিসটা জানাচ্ছেন যে এখানে চাহিদার সাথে তাল মিলে ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে বলে তারা যে একটা অভিযোগ করেছেন, কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন যে বিভিন্ন জেলা থেকে এই রাজবাড়ী জেলার পদ্মা নদীর পারে যে ইলিশ মাছের বাজারগুলি রয়েছে সেই বাজারে কিন্তু তারা মাছ ক্রয় করতে আসে। আর এখানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এই নৌরুটের পাশে ঢাকার সাথে যোগাযোগের প্রধান নৌরুট। আর এখানে থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ এসে এই বাজারে থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার কারণে কিন্তু মাছের দামটা একটু বেশি থাকে বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে ইলিশ মাছের দামটা কিন্তু চাহিদার উপর নির্ভর করেই কিন্তু দামটা নির্ধারণ হয় বলে ব্যবসায়ী বা ক্রেতারা জানাচ্ছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার ইলিশ মাছের বাজারের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কারো কাছে গণহত্যা তথ্য প্রমাণ থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 14 আগস্ট থেকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রবিবার সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন বাকি প্রসিকিউটররা। গণহত্যার প্রমাণ সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে গণহত্যার তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানান তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের গ্রেফতার চাওয়া হবে বলেও জানান তিনি। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। গণহত্যার প্রতিটি অভিযোগে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে অতীতে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী MH তামিম। ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে এবং একটি মামলা আছে যেটা এখন মিস কেস হিসাবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ব্যাংক দেউলিয়ায় ক্ষতিপূরণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে সাধারণ গ্রাহকের সব টাকাই ফেরত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনিয়ম দুর্নীতি প্রতিরোধে থাকবে অভ্যন্তরীণ টাস্ক ফোর্স। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে।
টানা 15 বছরের আওয়ামী দুঃশাসনের পর কঠিন সময় পার করছে দেশের ব্যাংকিং খাত। বিগত স্বৈর সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতির কারণে এরই মধ্যে দেউলিয়া হয়েছে বেশ কয়েকটি ব্যাংক, বাকিগুলো ভুগছে তারল্য সংকটে। ঠিক এমন অবস্থায় ব্যাংক দেউলিয়ায় ক্ষতিপূরণ 1 লাখ থেকে বাড়িয়ে 2 লাখে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি প্রতিষ্ঠান তাদের ডিপোজিট ফেরত পাবে বলে আশ্বস্ত করেন গভর্নর। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে, যেটার মাধ্যমে 1 লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া আছে, তাই না? যে টাকা না দিতে পারে সরকার এটা দিবে। আমাদের হিসাবে আমরা অ্যাজ পার্ট অফ কনফিডেন্স বুস্টিংয়ের কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি, 2 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। অন্যদিকে এসএমই লোনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট অর্থ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে যুক্তরাজ্য কারিগরি সহায়তা দেবে বলেও জানান গভর্নর আহসান এইচ মনসুর। ফান্ড আছে, ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। কাজে আমাকে আরও ফ্লেক্সিবল, যেটাকে আমরা বলি নমনীয়ভাবে এটাকে ডিসবার্স করার ব্যবস্থা করতে হবে, অত কঠিন শর্ত দিয়ে করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বার্থ রক্ষার ব্যাপারটি এখন মুখ্য। একই সাথে দুর্নীতি অনিয়ম রোধে টাস্কফোর্স গঠন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ কমিশনের কথাও জানান তিনি। 2 নম্বর টাস্কফোর্সটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস। আমাদেরও তো ল্যাপস হয়েছে, তাই না? বাংলাদেশ ব্যাংকেও তো তার ডিউ ডিলিজেন্স করতে পারে নাই, ফেলিয়ার হয়েছে। ভবিষ্যতে যাতে এটা না হয়। অলিগার্ড ভেঙে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরবে, এমনটি প্রত্যাশা সবার। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। গেল 7 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2366 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। শনিবার 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় 403 জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 15,207 জন। আর 24 ঘন্টায় মুগদা হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্ট। দৃশ্যটি রাজধানীর মুগদা হাসপাতালে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। বেডে জায়গা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকেই। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15,800-র বেশি মানুষ। আগের বছরে একই সময়ে যা ছিল 1,40,700-র বেশি। চলতি বছরে মৃত্যু হয়েছে 92 জনের, গেল বছর যা ছিল 691 জন। রোগীর স্বজনরা বলছেন, হঠাৎ করে জ্বর নিয়ে ভর্তি হলে জানতে পারেন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 3 দিন জ্বর ছিল, পরে টেস্ট করালাম মেসিনার থেকে, তো ওইখান থেকে পজিটিভ আসছে। ওনারে 3 দিন পরে পরীক্ষা রিপোর্ট করলাম, রিপোর্ট করা দেখা গেছে ডেঙ্গু পজিটিভ। তখন আমরা এখানে নিয়ে আসলাম। দেখা যেতেছে পেটে খুব প্রচুর ব্যথা, পানি জমে গেছে, প্রচুর ব্যথা। তারপরে আমাদের এলাকা থেকে ডাক্তার দেখাইলাম, ওখান থেকে বললো যে পেটে নাকি লিভারের সমস্যা, ওইটা হয়ে গেছে। পরে ওইখান থেকে প্লাটিনামে কমে 86,000 আসছে। মুগদা হাসপাতালের পরিচালক জানান, এখন আর বিশেষ মৌসুম নয়, সারা বছরই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বৃষ্টি শুরু হলে বেড়ে যায় প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। আমাদের বাড়ির চারপাশ, এমনকি আমাদের কমিউনিটি, আমাদের মহল্লার চারপাশটা যেন পরিষ্কার থাকে, সেই ব্যবস্থাটা তৈরি করা। সেটা যেভাবেই হোক, পার্সোনাল লেভেলে স্থানীয় লোকবল একত্রিত করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, এবং আমাদের যে ট্র্যাশ ক্যানগুলো আমরা তৈরি করি, সেই ট্র্যাশ যেন বাইরে ছড়িয়ে না থাকে, সেই ব্যবস্থাগুলো করা। পরে থাকলে যেটা হবে, একজন মানুষের বাড়ির পাশেই একটা ছোট কাপের মধ্যে একটু পানি জমলো, সেখান থেকে যে ডেঙ্গির জন্য যে এডিস মশা উৎপন্ন হলো, সেই মশা তাকেই কিন্তু কামড় দেবে। তার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং তাকে পার্সোনাল লেভেলে এই হাইজিনটা মেনটেন করতে হবে। 2023 সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ 3,21,179 জন আক্রান্ত হয়। তাদের মধ্যে মারা যায় 1,705 জন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে চলছে মামলার হিড়িক। 5 আগস্টের পর জেলা ও মহানগরে মামলা হয়েছে 67। যেসব মামলার আসামি আওয়ামী লীগ নেতাকর্মীরা, দেশে ছিলেন না এমন নেতাকেও আসামি করা হয়েছে। তালিকা রয়েছে নিজ দলের নেতারাও, জানিয়ে বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন।
রাজশাহীর গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। ৩ আগস্ট গিয়ে ১৩ আগস্ট দেশে ফেরেন। ৫ আগস্ট থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন থানায় মামলা হতে শুরু করে। যেসব মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢালাও এমন মামলা নিয়ে বিব্রত বিএনপি নেতারা। যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী, তাদের বিরুদ্ধে মামলা করুক, কোনো মামলা ঢালাভাবে নেবেন না। এখন ভুয়া কিছু লোক, তারা যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা এই 15 বছরের নির্যাতন করেছে, তারা নিজেরাই বাঁচার জন্য বিএনপি লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লুটার জন্য মামলা করছে। সিনিয়র আইনজীবীরা বলছেন, রাজনৈতিক বৈরিতা ও দীর্ঘদিনের ক্ষুব্ধ মনোভাবের কারণে মামলায় এমন ঢালাও আসামি। তদন্তে পুলিশ অপরাধী চিহ্নিত করে দেয়, অভিযোগপত্রে ভুল হলে মামলা ক্ষতিগ্রস্ত হবে। তদন্তকারী নিশ্চয় যারা জড়িত নয় তাদের নামটা বাদ দিয়ে দেবে সঙ্গত কারণে, আর যারা আসল অপরাধী তারা থাকবে। চার্জশিটে যদি ওরকম ভুল চলে আসে তখন মামলার ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিগত আক্রোশ থেকে, একটা হয়তো রাজনৈতিক আক্রোশ থেকে, এই সমস্ত আক্রোশের জায়গা থেকে এই লোকগুলোকে আসামি করা হচ্ছে। এগুলো একটা হেনস্থামূলক মামলা। পুলিশের দেয়া তথ্য বলছে, রোববার পর্যন্ত জেলায় 29 ও মহানগরে 38টি মামলা হয়েছে। তবে মামলাগুলোর তদন্তে কোনো নিরপরাধ মানুষ যাতে না জড়ায় সেদিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। যদি কোনো অভিযোগ থাকে তাহলে এটি আমরা খতিয়ে দেখব এবং আইও আছে মামলার তদন্তকারী কর্মকর্তা, তারা যথাযথভাবে তদন্ত করবেন। কিছু মামলা হচ্ছে, এখন আমরা যখন এটা তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। তবে যারা নিহত ও আহত হয়েছেন এমন ব্যক্তিদের মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কুষ্টিয়ার বালু সম্রাট আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই যুবলীগ নেতা মাহাবুল 2014 সালেও তাদের ছিল না তেমন কিছুই। গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতার প্রভাবে শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলের মাধ্যমে হয়েছেন অঢেল সম্পদের মালিক। একক হস্তে কুষ্টিয়ার বালু মহল দখল করে গড়েছেন ত্রাসের রাজত্ব। প্রতিপক্ষ দমনে ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর বালু সম্রাট মহিদুল ও তার ভাই যুবলীগ নেতা মাহাবুল 2014 সালেও তাদের ছিল না তেমন কিছুই। গত 10 বছরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ ও তার ভাই আতার প্রভাবে মহিষের গাড়ি চালক মহিদুল ও মুদি দোকানি মাহাবুল শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জবরদখলের মাধ্যমে হয়েছেন শতাধিক ট্রাম ট্রাক, 40টি ট্রলি, 10টি মাটিকাটা এক্সকেভেটর, 2টি স্পিডবোট সহ বিলাসবহুল একাধিক গাড়ি ও বাড়ির মালিক। একক হস্তে কুষ্টিয়ার বালিমহল দখল করে গড়েছেন ত্রাসের রাজত্ব। হানি পাতা এর ছত্রছায়ায় থাকি এই ঘাট, বালিঘাট হাজার হাজার কোটি টাকার একটা সম্পদ করে নিয়েছে। এই আতার হানিপের দ্বারা তাই দুইজনের সহযোগিতায় তারা এইগুলো করে তোলা শিখ পাইছে। 100 টাকা ট্রাকের মালিক হয়ে গেছে, ভাটা আছে, ভাটাও হয়ে গেছে তার। আগে ছিল 8টা ট্রাক, 8টা ট্রাকের থেকে অনেক ট্রাক বানানো হচ্ছে। তাদের দুই ভাইয়ের এ রাজত্বে প্রতিপক্ষ দমনে তারা সাধারণ মানুষের উপর চালিয়েছেন নির্যাতন, ঘটিয়েছেন গুম খুনের মতো ঘটনাও। এদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। আমাদের এলাকাতে যে রাস্তাটা, এটা বালিরঘাট কেন্দ্রিক, তো বিভিন্ন গাড়ি ঘোড়া চলার কারণে আমাদের রাস্তাটা একদম বেহাল দশা। তো এই বিষয় নিয়ে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করার কারণে তারা এবং মহিদুল কমিশনার এবং তার দলবল সহ এবং তার ছেলে মেহেদি সহ আমাকে ধরেন আমার উপরে প্রহার করে, আমার সঙ্গে গ্যাঞ্জাম হয় এবং আমাকে ওই সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য চাপ দিয়ে ডিলিট করানো হয়। এর সুষ্ঠু তদন্ত হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এবং এই অসহায় মানুষদের উপরে যেসব নির্যাতন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
তবে এ বিষয়ে কথা বলতে যুবলীগ নেতা মাহবুলকে পাওয়া না গেলেও আওয়ামী লীগ নেতা মহিদুলের দাবি এসব সম্পদ তারা গড়েছেন তার বাবার জমিতে ধান চাষ করে। হ্যাঁ, আমার কিছু ছিল না, মানে আমার বাবার জমি ছিল না, ধান লাগাতাম। এখন আমি 5,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকার। এত কথা আমি বলবো না, আমার কেস না, দুটোকে কেস দিয়ে আমার চেক করে দেখেন। এই আওয়ামী লীগ নেতা মহিদুল ও যুবলীগ নেতা মাহবুল গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের দিন শহরের থানাপাড়া এলাকার সবুজ হত্যা মামলার আসামি হলেও এখনও নিজস্ব সন্ত্রাসী বাহিনীর প্রভাবে বহাল তবিয়তে রয়েছেন নিজ এলাকাতেই। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। রোববারের এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সমাবেশে প্রথম বক্তব্য দেন হামাদ আজহার। 2022 সালের 10 এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখনও কারাগারে রয়েছেন তিনি। আবারও ভারতে শনাক্ত হলো এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগী। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার এমপক্সে আক্রান্ত সন্দেহভাজন ওই রোগীকে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এমপক্স ভাইরাসের প্রাদুর্ভাব কবলিত একটি দেশ থেকে তিনি সম্প্রতি ভারতে এসেছেন বলেও জানানো হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 2022 থেকে 2024 সালের মার্চ পর্যন্ত ভারতের এমপক্সের পুরনো ধরন ক্ল্যাড 2 এ আক্রান্ত 30 জন রোগীকে শনাক্ত হয়েছে। সংবাদ সকালের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সব সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণই লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। গণহত্যার ও নির্যাতনের স্মৃতি ভুলে যাওয়া যাবে না বলছেন সমন্বয়করা। 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। সমবায় সংগঠনের 1000 কোটি সম্পত্তিতে রাজত্বের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিশ্বস্ত দোসর আগস্টিন পিউরিফিকেশন। কুষ্টিয়ার বালু সম্রাট আওয়ামী লীগ নেতা মহিদুল ও তার ভাই মাহবুল দখলবাজিতে আত্মসাৎ 1000 কোটি টাকা ত্রাসের রাজত্ব। দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। 7 দিনে হাসপাতালে ভর্তি 2500 রোগী, 12 জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের ইসলামাবাদে পিটিআই এর সমাবেশ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।